দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। ত্রিপুরা দর্পণে প্রকাশিত বিশেষ খবরটি হল ত্রিপুরা দর্পণ সম্পাদকীয় প্রশ্নটা আন্তরিকতার। জুলাই মাস আসলেই এই রাজ্যের শিক্ষক কর্মচারীদের মধ্যে অনেক ভাবনা শুরু হয় যে দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গতি রেখে কিছুটা হলেও মহার্ঘ ভাতা বাড়বে। তেমনি অনেক নিয়মিত সমপরিমাণ কাজ করে যাওয়া অনিয়মিত সরকারি কর্মচারীদের মনেও ভাবনা শুরু হয় সমকাজে সমবেতন পাওয়ার। না, রাজ্যের সরকারি কর্মচারীরা এখন আর এমন কিছু ভাবেন না। এই রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এখন মেঘ না চাইতেই জল, কোনো কিছুর জন্য রাস্তায় মিছিল করতে হয় না। রাজ্যের সরকারি শিক্ষক কর্মচারীদের একসঙ্গে 12% দিয়ে প্রদান করে যখন রাজ্যের বিজেপি জোট সরকার মোট 20% দিয়ে প্রদান করেছিল, তখন গোটা রাজ্য জুড়ে অভিনব অভিনন্দন র্যালি প্রত্যক্ষ করেছিল রাজ্যের মানুষ। এরপর আরও একবার ডিএ প্রদানের পর এবং কিছুদিন আগের সর্বশেষ ডিএ প্রদানের পরেও রাজ্যের শিক্ষক কর্মচারীদের বকেয়া ডিএর পরিমাণ 25%। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রতি সহানুভূতিশীল নয় বলার সুযোগ হয়তো নেই। আর এইসব নিয়ে কোনো বিক্ষোভ আন্দোলনও নেই। এই সব ছিল বাম আমলের সংস্কৃতি। বছরে 2বার নিয়ম করে ডিএ প্রদানের রেওয়াজ ছিল। এইসব এখন উঠে গিয়েছে। এরপরও মুখ বন্ধ করেই থাকতে হচ্ছে। বাম আমলে প্রায় প্রতি মাসেই বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাজ্যের সরকারি শিক্ষক কর্মচারীরা রাস্তায় নামতেন। তাদের দাবি দেওয়ার মধ্যে রাজ্যের সাধারণ মানুষের দাবি দাওয়াও থাকতো। ডিএ কোনো দয়ার দান নয়, এটি অধিকার। বাম আমলে প্রতি বছর 2বার ডিএ ঘোষণা করত। প্রতি বছরই কিছু না কিছু বেতন ভাড়া বাড়ত। এতে অনিয়মিত কর্মীরাও কিছু বাড়তি অর্থ পেতেন। বাম আমলে একটা বিষয় বেশি করে শোনা যেত, কেন্দ্রের উপেক্ষা। কিন্তু বর্তমানে ডাবল ইঞ্জিন সরকারের আমলে এমন কথা বলার সুযোগ নেই, কারণ রাজ্যের ইঞ্জিনের সাথে কেন্দ্রের ইঞ্জিনও যুক্ত। তাই বলা হয় ডাবল ইঞ্জিন সরকার। যে সরকার একই দৃষ্টিভঙ্গি নিয়ে একই নির্দেশে চলার সুযোগ রয়েছে। কিন্তু রাজ্যের শিক্ষক কর্মচারীরা কিন্তু ডাবল ইঞ্জিন সরকারের কাছ থেকে তেমন কোনো সুযোগ পাচ্ছেন না বলেই মনে হচ্ছে। রাজ্যে বহু স্থির বেতনের ও অনিয়মিত সরকারি কর্মচারী নিয়মিত হওয়ার সুযোগ পাচ্ছেন না। অথচ রাজ্যের এইসব অনিয়মিত ও স্থির বেতনের সরকারি কর্মচারীদের 2018 সালের নির্বাচনের আগেই স্বপ্ন দেখানো হয়েছিল নিয়মিত করা হবে। তারাও রাজ্যের অন্যান্য নিয়মিত সরকারি কর্মচারীদের মতোই বেতন ভাতা অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। এইসব অনিয়মিত সরকারি কর্মচারীদের মধ্যে রয়েছেন সর্বশিক্ষা প্রকল্পের শিক্ষকরা। জাতীয় স্বাস্থ্য মিশনের অন্তর্গত স্থির বেতনের অনিয়মিত কর্মচারীরা জাতীয় স্বাস্থ্য মিশনের অন্তর্গত সরকারি কর্মচারীরা কিন্তু নিয়মিত সরকারি কর্মচারীদের মতোই কাজ করে থাকেন। এদের উপর নির্ভর করেই রাজ্যের স্বাস্থ্য পরিষেবার প্রশাসনিক কাজকর্ম চলছে। তাই একজন নিয়মিত সরকারি কর্মচারীর মতো নিয়মিত কাজ করেন বলে তারাও সমকাজে সমবেতন পাওয়ার অধিকারী। সর্বশিক্ষায় নিযুক্ত শিক্ষকরা উচ্চ আদালতের রায় অনুযায়ী নিয়মিত হওয়ার অপেক্ষায় দিন গুনছেন। কিন্তু রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার তাদের নিয়মিত করার বিষয়ে কতটা আন্তরিক, এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ যখন দেখা যাচ্ছে যে পার্শ্ববর্তী মিজোরাম সরকার প্রস্তুতি সর্বশিক্ষায় নিযুক্ত শিক্ষকরা যারা 10 বছর কর্মজীবন শেষ করেছেন তাদের নিয়মিতকরণের সিদ্ধান্ত নিয়েছেন। এমনকি উত্তর পূর্বের একটি বড় রাজ্য আসাম, সেটিও একটি অন্যতম ডাবল ইঞ্জিন সরকার বলে পরিচিত। সেই রাজ্যেও এমন সিদ্ধান্ত নিয়েছে সেখানকার সরকার। সেই রাজ্য সর্বশিক্ষায় নিযুক্ত শিক্ষকদের যারা 10 বছর কর্মজীবন পার করেছেন তাদের নিয়মিত করার সিদ্ধান্ত নিয়েছেন। এই দুই রাজ্যের সিদ্ধান্তে একটি বিষয় পরিষ্কার হয়ে গিয়েছে যে এদের নিয়মিত করণের জন্য কোনো আইনি বাধা নেই। প্রশ্নটা হচ্ছে আন্তরিকতার। জাতীয় স্বাস্থ্য মিশন থেকে সর্বশিক্ষা সহ আরও কিছু ক্ষেত্রে বহু সরকারি অনিয়মিত কর্মচারী 10 বছর কর্মজীবন পার করে নিয়মিত হওয়ার দিন গুনছেন, কিন্তু তাদের নিয়মিতকরণের সিদ্ধান্ত নিতে পারছেন না রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার। এটি অবশ্যই তাদের ব্যর্থতা এবং রাজ্যের অনিয়মিত সরকারি কর্মচারীদের দুর্ভাগ্য বলে তারা মাথা নিচু করে এইসব মেনে নিতে বাধ্য হচ্ছেন। তাদের যে স্বপ্ন দেখানো হয়েছিল তা কি আদৌ বাস্তবায়িত হবে কেউ বলতে পারছেন না। এখন তো দাবি না জানালেও সব পাওয়া যায়
কারণ সরকার এই বিষয়ে আন্তরিক। সেই আন্তরিকতার ফল ভোগ করছেন 10,323 চাকরিচ্যুত শিক্ষক ও শিক্ষিকারা। 24 বছরে চাকরি জীবন পার করে যারা অবসরে গিয়েছেন সেই সব শিক্ষক কর্মচারীরা তাদের সরকারি ঘোষিত প্রাপ্য থেকে বঞ্চিত হয়ে উচ্চ আদালতের রায়ের পরেও বঞ্চিতই রয়ে গিয়েছেন। কারণ সরকারের আন্তরিকতা ও নিয়মিত সরকারি কর্মচারী এর পেনশনারদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হওয়া এইসব কিছুই এখন সরকারের আন্তরিকতার উপর নির্ভর করছে। কোথাও হাইকোর্টের আদেশের পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে দেখা গিয়েছে সরকারকে, আর এর ফলস্বরূপ বঞ্চনা কিন্তু দীর্ঘায়িত হচ্ছে, এটাই বাস্তব। ন্যায় সংহিতা নতুন আইন নিয়ে চিকিৎসকদের উদ্বেগ। এসএফআই মেডিকোস লোকাল কমিটি চিকিৎসকদের উপর সদ্য প্রণীত ভারতীয় ন্যায় সংহিতার প্রভাব সম্পর্কে উদ্বেগ প্রকাশ করছেন। সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, 1 জুলাই জাতীয় চিকিৎসক দিবস, আবার একই দিনে ভারতীয় ন্যায় সংহিতার প্রণয়ন করা হয়েছে। এই দণ্ডবিধির বিরুদ্ধে গোটা দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে। পথে নেমেছেন আইনজীবীরা। এই দলে আগামী দিনে সামিল হতে পারেন চিকিৎসকরাও। দেশের চিকিৎসক মহলে এই দণ্ডবিধির বিরুদ্ধে বিরাজ করছে চাপা ক্ষোভ। চিকিৎসক কর্তৃক অপরাধমূলক অবহেলার সাথে মোকাবেলার জন্য পূর্বের ধারা 304 উমো এর পরিবর্তে ভারতীয় ন্যায় সংহিতার 106 ধারা প্রতিষ্ঠিত হয়েছে। এই দুই ধারার মধ্যে অনেকটাই মিল রয়েছে। যেমন পূর্বেও চিকিৎসক অভিযুক্ত প্রমাণিত হলে 2 বছরের কারাদণ্ড ও আর্থিক দণ্ডের বিধান ছিল, কিন্তু বাধ্যতামূলক ছিল না। ভারতীয় নতুন ন্যায় সংহিতায় 2 বছরের কারাদণ্ড বাধ্যতামূলক করা হয়েছে। কেন্দ্রের বিজেপি সরকার চিকিৎসকদের অধিক ক্ষমতায়নের কথা বলেন, কিন্তু এই আইন প্রণয়ন চিকিৎসকদের স্বার্থের বিরুদ্ধে কাজ করবে। বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে বাড়ছে চিকিৎসকদের উপরে দৈহিক ও মানসিকভাবে হেনস্থার ঘটনা। প্রায়ই চেষ্টা করা হয় চিকিৎসকদের আইনি গ্যারাকলে ফাঁসানোর। এই সময়ে এই আইন নিয়ে চিকিৎসকদের মধ্যে দুশ্চিন্তা ও উদ্বেগের জন্ম দিচ্ছে। ইতিপূর্বে 2004 সালে সুরেশ গুপ্ত বনাম এনসিটি রাজ্য, 2005 সালের জ্যাকব ম্যাথিউ বনাম পাঞ্জাব রাজ্য, এই দুই মামলার বিচারের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট পূর্বের ধারার সমালোচনা করেছেন ও বিভিন্ন ক্ষেত্রে চিকিৎসকদের অধিক ক্ষমতায়নের জন্য বলেছেন। এটা অবশ্যই যে চিকিৎসকরা তাদের দায়বদ্ধতা কখনোই এড়াতে পারেন না, এবং এই দায়বদ্ধতার মান বাড়ানোর জন্য সরকারকে ভূমিকা নিতে হবে। কিন্তু এইভাবে এক ফৌজদারি আইন প্রণয়ন ও তার মধ্যে শাস্তি বাধ্যতামূলক করে দেওয়া কখনোই সমাধান হতে পারে না। রাহুল গান্ধীর বক্তব্য ঘিরে লোকসভায় প্রচণ্ড হট্টগোল। 18তম লোকসভার প্রথম অধিবেশন সোমবার। সেই অধিবেশনে কংগ্রেস ও বিজেপির মধ্যে তুমুল বাকবিতণ্ডা হয়েছে। বিরোধী দলনেতা রাহুল গান্ধী বেকারত্ব, অগ্নিবীর, নোটবন্দি সহ বিভিন্ন ইস্যুতে মোদী সরকারকে নিশানা করেছেন। পাল্টা মোদী মন্ত্রিসভার সদস্যরা রাহুল গান্ধীকে আক্রমণ করেছেন। এদিন প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করতে গিয়ে রাহুল গান্ধী কটাক্ষের সুরে বলেছেন, ঈশ্বরের সঙ্গে তার সরাসরি সম্পর্ক রয়েছে। সেই সময় স্পিকার ওম বিড়লা রাহুল গান্ধীকে বাধা দিয়েছেন। তিনি বলেছেন প্রধানমন্ত্রীকে সম্মান করতে হবে। পাল্টা রাহুল বলেছেন তিনি প্রধানমন্ত্রীকে সম্মান করেছেন, কিন্তু প্রধানমন্ত্রী নিজেই বলেছেন তিনি জৈবিক নন। রাহুল গান্ধী কটাক্ষ করে বলেছেন প্রধানমন্ত্রী মোদী সরাসরি উপর থেকে বার্তা পেয়েছেন এবং তারপরেই তিনি নোটবন্দি করেছেন। রাহুল গান্ধী এদিন বলেছেন অযোধ্যা বিজেপিকে বার্তা দিয়েছে। ভোটের আগে রাম মন্দির উদ্বোধন করা হয়েছে, সেখানে বিমানবন্দর তৈরি সহ নানা সরকারি প্রকল্প হয়েছে। তিনি অভিযোগ করেছেন সাধারণ মানুষের জমি কেড়ে নেওয়া হয়েছে, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয়নি। অযোধ্যায় ছোট দোকানদারদের ঘর ভেঙে রাস্তায় দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। রাহুল গান্ধী বলেছেন যখন রাম মন্দিরের উদ্বোধন হলো তখন কোনো গরিব ছিলেন না, ছিলেন আম্বানি আদানিরা। তিনি আরও বলেছেন মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে সাধারণ মানুষকে আসতেই দেওয়া হয়নি, তাই অযোধ্যার মানুষ বিজেপিকে বার্তা দিয়েছে বলেছেন রাহুল গান্ধী। শিবের ছবি হাতে নিয়ে বক্তব্য শুরু করেন রাহুল গান্ধী। তিনি দাবি করেছেন শিবের ছবিতে অহিংসার বার্তা রয়েছে। এরপরই তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেছেন যারা নিজেদের হিন্দু হিন্দু বলে তারা 24 ঘন্টা হিংসার কথা বলছে। তারই মন্তব্যে বিতর্ক চরমে পৌঁছায়। বিরোধী দলনেতার এমনটা বলা উচিত হয়নি বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ক্ষমা চাওয়া উচিত বলে দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাহুল এদিনই ছবি দেখিয়ে উল্লেখ করেছেন, বাঁ কাঁধে ত্রিশূল রেখে অহিংসার কথাই বোঝানো হয়েছে।